নমস্কার। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন শান্তনু দাস রচিত কান্না ভেজা ডাক বাংলোর রাত, গল্পের দ্বিতীয় অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর ও ভজহরি চাটুর্যে সৈকত তালুকদার, ইন্দ্রজিৎ সান্যাল, অনিরুদ্ধ মাসিদ, সৌম্য, হিমাংশু বর্মন, রামনাথ ও ভোলে বাবা, সৌরভ মণ্ডল, নয়ন, পুষ্পিতা হালদার, নয়নের মা ইতি দাস, ইন্সপেক্টর সায়ন রায়, সত্যজিৎ প্রামাণিক, দীপেন গাঙ্গুলি, ঋষভ ভট্টাচার্য, ত্রিলোকনাথ মুখুজ্জে, জগন্নাথ শেঠ, কাশী সৌরভ বণিক, আবহ সত্যজিৎ প্রামাণিক, মূল ভাবনায় সৌভিক দাস। যে সমস্ত শ্রোতা বন্ধুরা গত সপ্তাহে এই গল্পের প্রথম অংশ শুনে উঠতে পারেননি, তাদের জন্য প্রথম অংশের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন শান্তনু দাস রচিত কান্না ভেজা ডাক বাংলোর রাত, গল্পের দ্বিতীয় অংশ। গত সপ্তাহে আপনারা শুনেছেন প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল ও তার সহকারী সৌমাভ্য একটি মার্ডার কেসের তদন্ত সেরে গ্রামের রাস্তা ধরে তাদের বাড়ি ফিরছিল। সেখানে হঠাৎই তাদের গাড়ির টায়ার বাস্ট করে যায়, কিন্তু তারা দুজন গাড়ি থেকে নামলে টায়ার বাস্ট করার কোনো কারণ খুঁজে পায় না। সেই সময় তাদের সাথে বিভিন্ন প্রকার ভৌতিক কার্যকলাপ ঘটতে থাকে। তারা রাত কাটানোর জন্য পাশের একটি পুরনো ডাকবাংলোয় আশ্রয় নেয়। সেখানকার চাকর রামনাথকেও কেমন সন্দেহজনক মনে হয়, কিন্তু পরদিন ভাগ্যক্রমে ওই ভুতুরে ডাকবাংলোর তদন্তের ভার এসে পড়ে ইন্দ্রজিতের হাতে এবং তাদের সাহায্য করতে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয় ইন্সপেক্টর সায়ন রায়কে। তারপর আমার নাম দীপেন গাঙ্গুলি। পরদিন সকালবেলার ঘটনা। ইন্দ্র ও সৌম্যর সামনে ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছেন ভজহরিবাবু, ইন্সপেক্টর রায় আর একজন মাঝবয়সী ভদ্রলোক। চোখে হালকা পাওয়ারের চশমা, মুখে বিষণ্ণ হাসি, আর চোখের মণি দুটোর পেছনে চাপা অঙ্গার ধিকি ধিকি করে জ্বলছে। ইন্দ্র জিজ্ঞাসাতে উনি ওনার নাম বললেন। দীপেনবাবু বললেন, আপনি তো ওই তিলপুরের মার্ডার কেসটার সমাধান করতে গিয়েছিলেন। আমি শুনলাম আপনি এখানে এসেছেন ইন্সপেক্টর রায়ের মুখে, তাই আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। শুনলাম নাকি ওই সন্ধিগড়ে ওই জঙ্গলের বাংলোটা তদন্ত করবেন। ইউ আর রাইট দীপেনবাবু, কিন্তু শুনলেন কোথায়? ভদ্রলোক চশমাটা একটু নামিয়ে নিয়ে বললেন, বাতাসেরও কান থাকে মশাই। আপনার বাড়িটা কোথায়? না, আমি এখানে থাকি না, মাঝে মধ্যে আসি। ওই দক্ষিণ পাড়ায় আমার এক আত্মীয়ের বাড়ি আছে, আমি ওখানেই থাকি। দমদমে আমার অফিস। যাক, আমি উঠি। আজ তাহলে পরে আবার আসবো খুনি। আমি জানি আপনাদের সময় কতটা মূল্যবান। দীপেনবাবু বেরোনোর কিছুক্ষণ পরেই ইন্দ্ররা ভোলে বাবার কাছে যাবে বলে ঠিক করল। ভজহরিবাবুর থেকে রাস্তার ডিরেকশন জেনে নিয়েছে। রোদটা এখনো স্পষ্ট নয়, প্রকাণ্ড নীলাকাশে ছোট ছোট পাখির কিচিরমিচি, কোথাও মোরগ ডাকছিল। ঝিরঝিরে বাতাসে হাঁটতে হাঁটতে ইন্দ্রদের মনে হচ্ছিল শহুরে জীবনের মনোটনি কাটাতে গ্রাম সত্যি পারফেক্ট। একপাল কুকুর কুণ্ডলি পাকিয়ে রাস্তার ধারে শুয়ে রয়েছে। দু তিনটে কাক ডিঙি মেরে ওদের টহল দিচ্ছে। একপাল ছেলে উন্মত্তভাবে পুকুরে স্নান করে চলেছে। ফুটি ফাটা জং ধরা পুরনো টিন, ভাঙা টালি বা খড়ের চালের অগুন্তি বাড়িঘর গা জড়াজড়ি করে রয়েছে। বেশিরভাগ লোককে দেখা যাচ্ছে খালি গায়ে। ইন্দ্রদের দেখে সবার চোখেই যেন অনন্ত কৌতূহল। ইতিমধ্যে ইন্দ্ররা এদের গন্তব্যে এসে পৌঁছালো। জায়গাটা ঘন ঝোপঝাড়ে ভর্তি আর উঁচু উঁচু প্রাচীন বৃক্ষে ঢাকা। একটাই মাত্র টালির চাল আর কাঁচা বাঁশের বেড়া লম্বা ঘর উঠেছে। অনেকটা দূরে একটা নদীর হালকা নীল রেখা অনুভব করা যায়। অপর দিক থেকে
20-21 বছরের এক গ্রাম্য মেয়েকে কলসি নিয়ে আসতে দেখা গেল। বাতাসে চুলগুলো উড়ে মুখে নেমে আসছিল। সৌন্দর্য যেন শরীরের ওপর রোলার চালিয়ে দিয়েছে। মেয়েটির পরনে আলখাল্লার মতো একটা ছেঁড়া সালোয়ার, এক হাতে এলোমেলো কেশগুচ্ছ। কানের পাশে সরিয়ে নিয়ে মেয়েটি ইন্দ্রদের উদ্দেশ্যে বলে, আপনারা কাউকে খুঁজছেন? ইন্দ্র অবাক বিস্ময়ে যুবতীর মুখের দিকে চেয়ে আছে। হয়তো মনে মনে ওর একটা চাক্ষুষ জরিপ সেরে নিচ্ছে। হঠাৎ ইন্সপেক্টর রায় বললেন, ভোলে বাবা বলে কি এখানে কেউ থাকেন? হ্যাঁ, আসুন আপনারা। মেয়েটির সাথে 3 জন, অর্থাৎ ইন্দ্র, সৌম্য ও ইন্সপেক্টর রায় টালির ঘরে এলো। খুব সাধারণ পরিবার। কাঠের একটা তক্তপোষে শুয়েছিলেন ভোলে বাবা, সর্বাঙ্গে সাদা চাদরে ঢাকা, চুল দাঁড়ি সব সাদা, এমনকি ভ্রু ও পাতার লোমগুলো পর্যন্ত। বোঝাই যাচ্ছে বয়সের ঝড়ঝাপটায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। বাবা, তোমার সাথে কয়েকজন ভদ্রলোক দেখা করতে এসেছেন। আমরা সিআইডি কলকাতা থেকে আসছি। আপনাদের সন্ধিগড় জঙ্গলের ওই ডাক বাংলোটা সম্পর্কে আপনি যদি কিছু আলোকপাত করেন। কেন টেনে আনছেন যন্ত্রণাদীর্ণ কান্না ভেজা অতীত? আসলে ওদের ধরা যায় না। মৃত্যুর শীতল কোলে ওরা ঘুমিয়ে পড়েছে, তাই ওদের জাগানো কিন্তু ঠিক নয়। বললেন ভোলে বাবা। অর্থগুলো ধোঁয়াটে মনে হয়, কেমন যেন দার্শনিকদের মন্তব্যের মতো শোনায়। সবাই মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে গেছে। বৃদ্ধের সজীব ও সতেজ চোখের তারা দুটোর ওপর দৃষ্টিপাত করে। ইতিমধ্যেই সেই মেয়েটি সবার জন্যে লেবুর শরবত করে নিয়ে এসেছে। ইন্সপেক্টর রায় একটু ইতস্তত করছিলেন, সেই দেখে বৃদ্ধ বললেন, আরে খান খান, বিষ মেশানো নেই শরবতে। জানি আপনাদের মন সবসময় সন্দেহ প্রবণ। এই যে আমার মেয়ে নয়ন, আমি আর নয়ন এইখানেই থাকি। সৌম্য মনে মনে ভাবল, কে বলে এরা গ্রাম্য অশিক্ষিত? নয়নের পরনে থাকতে পারে মরচে রঙের জীর্ণ সালোয়ার, কিন্তু এমন সুমার্জিত অতিথিপরায়ণতা কজনের আছে? ইন্দ্র বলল, আমরা শুধু জানতে চাইছি ওই ডাক বাংলোতে আগে কারা থাকতো। দেখুন, সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো আপত্তি নেই, তবে ওদের কথা বললে ওরা অসন্তুষ্ট হয়। আমি আর কদিন থাকবো এই পৃথিবীতে, কিন্তু ভয় হয় এই নয়নের জন্যেই। যারা ওই ডাক বাংলো নিয়ে বেশি মাথামাতি করছে তাদের অবস্থা তো আপনাদের কাছে অজানা নয়। কৌতূহল বশে সৌম্য ভোলে বাবাকে জিজ্ঞাসা করলো, আপনি কি হাঁটা চলা করতে পারেন না? গত 2 মাস থেকে আমি শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারি না। আমি চলে গেলে নয়নটার যে কি হবে জানি না। যাই হোক, যাকে সেসব কথা। এখন শুনুন, ওই বাংলো বাড়িটা কমপক্ষে 50-60 বছরের পুরনো। ওই বাড়িতে থাকতো স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে এক বড় পরিবার। প্রচুর ধনসম্পত্তি ছিল ওদের। আজও নাকি অনেকে বলে ওই বাংলোর কোথাও না কোথাও গুপ্তধন আছে। 2-1 জন যারা কৌতূহলে ওই বাড়িতে ঢুকেছে, তাদের অবস্থা কি হয়েছে তা আপনারা তো সেটা জানেননি। আপনারাও সাবধান হন। যাই হোক, তারপর একদিন রাতে ওই বাড়িতে ডাকাত হামলা করে। পরিবারের সবাই ওই ডাকাতের হাতে নিহত হয়, কিন্তু ওই বাড়ির চাকর পালিয়ে যায়। কিন্তু সে পালিয়ে বেশি দূর যেতে পারেনি। ডাকাতদের ধারালো বর্ষায় ওদের পেটে 4 হয়ে যায়। চাকরটার নাম কি ছিল মনে আছে? হ্যাঁ, রামনাথ। সৌম্য যেন বিস্মিত হয়ে পড়ে কয়েক মুহূর্তের জন্য।
তবে সেই রাতে ডাকবাংলোয় কে আশ্রয় দিয়েছিল ওদের? ইন্সপেক্টর রায় বললেন, তারপর? তারপর ডাকাতেরা সব লুট করে দিয়ে চলে যায়, কিন্তু শুনেছি গুপ্তধন নাকি অজানাই থেকে যায়। আজও অশরীরী সেই পরিবার গুপ্তধন আগলে চলেছে। যারা ওই বাড়িতে ঢুকেছে আজ পর্যন্ত তাদের মধ্যে একজনই শুধু সশরীরে জীবন্ত আছে। কে? গ্রাম প্রধান ত্রিলোকনাথ মুখুজ্জে। ওনার ঘরটা কোথায়? হ্যাঁ, সেটা আমার জানা আছে। বললেন ইন্সপেক্টর রায়। ভোলে বাবা আবার বলতে শুরু করলেন, তিলকবাবুর মুখেই শুনেছি যে উনি এক রাতে ওনার এক বন্ধুর সাথে ওই ডাক বাংলোয় ঢোকেন। দেখতে পান ছায়া, শুনতে পান আবছাদ অত স্বরে একটা ছড়া। উনি নাকি বলছেন ওটাই গুপ্তধনের ছক, কিন্তু পরে আর কোনোদিন ওই ব্যাপারে তিনি আর মাথা ঘামাননি। অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য। ভোলে বাবা মৃদু হেসে বললেন, আপনারা তদন্ত করেন চিহ্ন বা ক্লু দেখে, যাকে বলে। তাহলে এখানে আবার তথ্যের মূল্য কোথায়? কি বলেন ইন্সপেক্টর রায়? সবাই হেসে উঠল, শুধু সৌম্য হাসল না। একটা সন্দেহের পালক ওর মনে সুরসুরি দিচ্ছিল। কতটা সত্যি তা জানা নেই। ভোলে বাবার ঘর থেকে বেরিয়ে ইন্দ্ররা বাড়ির দিকে হাঁটতে থাকে। ওখান থেকে ইন্সপেক্টর রায়ের জিপটা নিয়ে ডাকবাংলোয় যাবে। হাঁটতে হাঁটতে ইন্দ্র সৌম্যর উদ্দেশ্যে বলল, কিছু দেখলি? শুধু দেখলাম না, শুনলাম। তার মানে কিছু ক্যাচ করতে পেরেছিস? কিছুক্ষণের মধ্যে ওরা ভজহরিবাবুর বাড়িতে ফিরে এলেন। ভজহরিবাবু বললেন, আমার বন্ডের টাটকা ফিশ ক্যাচ করেছি। ইন্সপেক্টর রায়ও এখানে খাবেন। আমার মানে 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 এই কি যে লাখ, মানে আমি বলে বোঝাতে পারছি না। দেখা যায় কয়েকজন চাকর বাকর নিয়ে ভজহরিবাবু রান্নার খুব তোড়জোড় চালাচ্ছেন। ইন্দ্র, সৌম্য, ইন্সপেক্টর রায় তিনজনের জিপটা নিয়ে ডাকবাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ইন্সপেক্টর রায় ড্রাইভ করছিলেন। উনি বললেন, এই ভজহরি লোকটাকে ঠিক বোঝা যাচ্ছে না। ওর কিসের এত ভয় যে আমাদের সঙ্গে এলো না? ইন্দ্র চুপ করে কিছু একটা ভাবছিল। কিছু ভাবছেন? হ্যাঁ, একটা গুপ্তধনের ছক। দেখুন মিস্টার সোনাল, গুপ্তধনের কথা জানি না, তবে একটার পর যে একটা খুন হয়ে যাচ্ছে তার কিনারা হওয়া দরকার। আমি বহু জায়গায় ট্রান্সফার হয়ে এসেছি, এরকম কেস এর আগে একটাও পাইনি। চোখ কান খোলা রেখে যা করার করতে হবে। ইন্দ্ররা এখন গহন অরণ্যের পথ দিয়ে চলছে। আঁকা বাঁকা পথ দিয়ে হেলে দুলে গাড়িটা এগিয়ে চলেছে। চারপাশে লাল মাটির ধুলো উঠছে। ইন্দ্র মুখে একটা রুমাল চাপা দিয়ে বসে রয়েছে। দূরে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ডাক বাংলোটা। মাথার ওপর বিশাল বিশাল গাছ। সূর্যরশ্মি হাজার ছিদ্র হয়ে যেন চুইয়ে পড়ছে। গাড়ির সামনের কাঁচটা ধুলোয় ঝাপসা হয়ে গেছে। তিনজনেই গাড়ি থেকে নেমে পড়ল। রকমারি পাতা বেছানো পথ দিয়ে নিঃশব্দে তিনজনে এগিয়ে চলল। শালপাতা, আম পাতা, দেবদারু পাতা, ইউক্যালিপটাস, জংলি কাটা পাতা, আর তার উপর দিয়ে ডিগবাজি খেতে খেতে উড়ে চলেছে নাম না জানা ফুলের ফিনফিনে পাপড়ি। পরিত্যক্ত বাংলোটার পাশে বিশাল বটবৃক্ষ। ভয়ঙ্কর একটা সাপ তার কোটরে ঘোরাফেরা করছে। সৌম্য মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা হিমবাহ বয়ে গেল। ভিজে ঘাসের ওপর দিয়ে ওরা এবার দরজার কাছে এসে পড়েছে। তখনই সৌম্যর চোখে পড়ল মাটিতে কতকগুলো অদ্ভুত পদচিহ্ন। হয়তো কোনো বন্য প্রাণীর হবে। বাড়িটার মোটা মোটা গোল গোল থাম ছাদের ভার বহন করছে। থামগুলোর গায়ে কারুকার্য বহুদিনের বিবর্ণ রংচটা। খোলা দরজা দিয়ে ওরা ঢুকে পড়ল নিঃসংকোচে। ভেতরে নানান দামি আসবাব সাজানো, বেশ পরিষ্কার। এতদিনের পুরনো অট্টালিকায় কেউ বাস না করলে এত পরিষ্কার থাকা অসম্ভব।
বিশাল জানালা দিয়ে বাইরের আলো আঁধারির খেলায় রহস্যময় বনটা দেখা যাচ্ছে। বাইরে কাঁটা তারের বেড়া দিয়ে জংলি লতা এঁকে বেঁকে উঠেছে, আর নিচে থোকা থোকা ফুল। মাঝে মাঝে শেয়ালের ডাক আসছিল। বাইরে টুকরো দৃশ্যপট, আর দেখা যায় বিশাল বাবলা গাছ, তফাতে শাল আর দেবদারু গাছ। বৈঠকখানা বেশ বড়, ছাদগুলো অবিশ্বাস রকমের উঁচু। উপর থেকে বেলোয়ারি ঝাড়বাতি ঝুলছে। মেঝের পুরোটা মোজাইক করা। এক কোণে একটা ভাঙা ড্রেসিং টেবিল। ফার্নিচারগুলো পুরনো হলেও যথেষ্ট মূল্যবান কাঠের। ঘরের একধারে দেওয়াল ঘেঁষে একখানা তক্তপোষ, যাতে পুরু দামি কার্পেট পাতা। এছাড়া রয়েছে আরও 3টে ঘর, একটা তালা বন্ধ। মাঝে মাঝে একটা বোটকা গন্ধ আসছিল, হয়তো ইঁদুর জাতীয় কিছু মরেছে। বৈঠকখানায় সন্দেহজনক কিছু না পেয়ে অন্য 2টো ঘরে ঢুকলো ইন্দ্র ও ইন্সপেক্টর রায়। সৌম্য ধুলো মাখা সোফাতে ধপ করে বসে পড়ল। দেওয়ালে নানান ভঙ্গিতে মনুষ্য চিত্র, 1-2টো ভয়ঙ্কর মুখোশ। সব থেকে নজর কাড়ে একটা স্তব্ধ দেওয়াল ঘড়ি, একেবারে দেওয়ালের সঙ্গে সাটা, সেকেন্ডের কাটা নেই। আর কি করেই বা ঘড়িটা চলতো কে জানে? ব্যাটারি ভরার কোনো জায়গা নেই। হয়তো সানক্লক জাতীয় কিছু একটা হবে। ইন্দ্র পাশের ঘর থেকে একটা রংচটা ছেঁড়া মালা, কিছু পোড়া সিগারেট আর একটা কালো টুপি পেল। টুপির ভেতর থেকে 2-1টা কাঁচা পাকা চুল সৌম্য উদ্ধার করল। ইন্সপেক্টর বলল, আচ্ছা, এরকম একটা মালা ভজহরিবাবুর গলায় ছিল না? সৌম্য বলল, হ্যাঁ, কিন্তু সেটা তো আসার সময় দেখে এলাম ওনার গলাতে তখনও অক্ষত ছিল। উনি হয়তো এসেছিলেন, আকস্মিক কোনো ঘটনায় হয়তো গলার মালাটা ছিঁড়ে গেছে। তারপর নতুন মালা তৈরি করিয়ে নেওয়া কিছুই অস্বাভাবিক নয়। মেবি, বাট এই ব্যাপারে উনি যেন কিছু জানতে না পারেন। আর কাঁচা পাকা চুল তো ওনার হতেই পারে না, কারণ ওনার মাথা তো শুষ্ক মরুদ্যান। ইতিমধ্যে ইন্দ্রর দৃষ্টি চলে গেছে তালাবন্ধ ঘরটির দিকে। তালাগুলো ঝুলে ভর্তি। দেখে সহজেই বোঝা যায় বহুদিন এই ঘর খোলা হয়নি। ইন্দ্র বলল, দেখুন রায়বাবু, তালার গর্তের কাছে যেখানে চাবি ঢোকানো হয় সেখানটা যথেষ্ট পরিষ্কার। আমি নিশ্চিত যে এই ঘরে গুপ্তধন আছে। কথাটা বলার পর ইন্সপেক্টর রায়ের চোখ দুটো জলজল করে উঠল। ইন্দ্র বলল, না মিস্টার রায়, গুপ্তধন নয়, অন্য কিছু, সামথিং সিক্রেট। তাহলে আর কি, দুপুরে ভোজনের পর থানার লোকজন নিয়ে তালা ভেঙে দেখা যাবে। চলুন ফেরা যাক। এই বলে 3জনে জিপের দিকে এগোতে থাকে। হঠাৎ দূরে দেখতে পায় জিপের সামনে কালো চাদরে ঢাকা একজন দাঁড়িয়ে আছে। ওদের 3জনকে দেখতেই লোকটা থতমত খেয়ে পালাতে চেষ্টা করল। ইন্সপেক্টর সায়ন রায় তখন, কে কে ওখানে? তৎক্ষণাৎ রিভলভারটা বের করে হাওয়ায় একটা গুলি চালালেন। কিন্তু ঘন বনের পাতার ফাঁকে লোকটা অদৃশ্য হয়ে গেল। কুইক কুইক ইন্দ্রজিৎ বাবু, নাহলে ব্যাটা পালিয়ে যাবে কোথাও। কিন্তু ইন্দ্র ইন্সপেক্টর রায়কে বাধা দিয়ে বলল, দেখুন মিস্টার রায়, বনের অলিগলি পথ আমাদের অজানা। ওকে ধরবার বৃথা চেষ্টা না করে আসুন দেখি কোনো ক্লু রেখে গেছে কিনা। গাড়ির কাছে এসে ওরা দেখতে পায় গাড়ির সামনের কাঁচটায় যেখানে ধুলো জমেছিল সেখানে কে যেন বড় বড় অক্ষরে লিখে দিয়ে গেছে, সাবধান। সৌম্য গাড়ির সামনে দেখতে পেল পানের পিক ফেলা রয়েছে। দীপেনবাবুকে সকালেই ও লক্ষ্য করেছিল। ঠোঁট আর দাঁতগুলো অসম্ভব লাল। ইন্দ্র বলল, চমু, বুঝতে পারছিস? হ্যাঁ, দীপেন বাবু। রাইট। চলুন মিস্টার রায়, এবার ফেরা যাক। বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্দ্র ইন্সপেক্টর সায়ন রায়
বারান্দায় বসে গল্প করছিলেন। সৌম্য বিছানায় শুয়েছিল। ডাকবাংলোয় দেখে আসা একটা জিনিস তখনও ওর মনে খটকা দিচ্ছিল। সৌম্য মনে মনে ভাবতে শুরু করলো সেই রাতের নারী কণ্ঠের ছড়াটা সম্পর্কে। ওটা নিশ্চয়ই সংকেত। কি যেন বলেছিল, 7 সাগর আর 12 নদী, কিন্তু হয়তো 13 নদী। 12 বলল কেন? 7 7 7 আর 5 5। না, মেলাতে পারছি না। নীল কমলের নীল কাটা আর লাল কমলের লাল কাটা। কাঁটা আনতে হবে 7 সাগর আর 12 নদী পেরিয়ে, 13 নয়। তবে কি আমি যেটা ভাবছি সেটাই? এমন সময় বাইরে থেকে ইন্সপেক্টর রায়ের গলা শোনা গেল। আমি এখন আসি ইন্দ্রজিৎ বাবু, বিকেলে আসবো। দুব্রত ডাকবাংলোর ওই ঘরটা সার্চ করতে হবে। কিছুক্ষণ পর ইন্দ্র ঘরে ঢুকল। ওকে দেখে সৌম্য বলল, ইন্দ্রদা, তুমি কি মনে করো ডাকবাংলোয় ওই রুমটায় গোপনীয় কিছু আছে? আই এম শিওর ওই ঘরে কিছু পাওয়া যাবে না। তাহলে যে বললে সামথিং সিক্রেট? রহস্য তো অবশ্যই আছে। আচ্ছা, গুপ্তধনের ব্যাপারে তো তুমি কিছু ভাবছই না। সে নিয়ে তো তুই ভাবছিস, আর আমার মনে হয় সমাধানও পেয়ে গেছিস। তুমি কি করে বুঝলে? সমু, মানুষের ফেস অনেক সময় অনেক কিছু বলে দেয়। তুই আর একটু বড় হ, ফেস রিডিং করতে তুইও পারবি। সমাধানটা পরে শুনবো, আর কাউকে বলিস না ব্যাপারে। বিকেলে ইন্সপেক্টর রায় কথা মতো চলে এলেন। হতাশ হয়ে বললেন, আমার ধারণাই ঠিক। ডাকবাংলার ওই ঘরে কিছুই পাওয়া গেল না, শুধু শুধু নোংরা ঘাটা। আমি এমনটাই আন্দাজ করেছিলাম। মানে? তাহলে এত খাটাখাটির কি মানে? ইন্সপেক্টর রায় কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। ইন্দ্রদের গ্রাম প্রধান ত্রিলোকনাথ মুখুজ্জের বাড়ির উদ্দেশ্যে বেরোতে বেরোতে 6টা বেজে গেল। ইন্দ্র ও সৌম্য যখন 60টা গায়ে দিচ্ছে, এমন সময় বাইরে থেকে ইন্সপেক্টর রায়ের গলার আওয়াজ শোনা গেল। কি হলো? আসুন, দেরি হয়ে যাচ্ছে। আসুন আসুন, কিন্তু কি হয়েছে বলুন তো? ত্রিলোকনাথ মুখুজ্জে বলে উঠলেন। ইন্দ্ররা তখন ওনার বাড়ির দরজায় দাঁড়িয়ে। বাড়িটা একতলা হলেও বেশ সুন্দর। বাইরে ফুলবাগান। একজন মালি হাঁ করে তাকিয়েছিল। সবাই ভেতরে প্রবেশ করলো। ইন্সপেক্টর রায় বললেন, আমরা থানা থেকে আসছি ত্রিলোকবাবু, ওই ডাক বাংলোটার তদন্তের ব্যাপারে। ত্রিলোকনাথবাবু ইন্দ্রদের যথেষ্ট আপ্যায়ন করলেন। পুরু গদিওয়ালা সোফাতে ইন্দ্র, সৌম্য, ইন্সপেক্টর রায় 3 জনে বসল, আর উনি একটি সিঙ্গেল সোফায় বসলেন। প্রথমে গেল পরিচয় পর্ব। উনি একটা চাকরকে ডেকে বললেন, কাশি, এনারা এসেছেন, এনাদের জন্য 4 কাপ ভালো করে কফি করে নিয়ে আয়। তা আপনাদের কফি চলে তো? কফিতে কেউ আর আপত্তি জানালো না। ইন্সপেক্টর রায় বললেন, আপনি এই গ্রামের চিফ, তাই তো? আজ্ঞে হ্যাঁ, আমি আপনাদের আসার খবর অনেক আগেই পেয়েছি। ওই ডাক বাংলোটার রহস্যের সমাধান হোক, সেটা আমিও চাই। যত সব কেউ ভূতগুলো বলে কিনা ওই বাড়িতে প্রেতাত্মার বাস। কিন্তু পরপর যে মার্ডারগুলো হচ্ছে সে ব্যাপারে আপনি কি বলবেন? হতে পারে প্যানিক ছড়ানোর জন্য কেউ এটা, কিন্তু এরকম অস্বাভাবিক মৃত্যু? সেটা তো আপনাদের ডিউটি। আচ্ছা, একটা ঘটনা বলি আপনাদেরকে। এক রাত্রে আমি আর আমার বন্ধু ওই বাড়িতে যাই। সেখানে দেখতে পেয়েছিলাম একটা বিভৎস মুখ এবং কালো লোমশ হাত। দেখুন, এত সহজে ভয় পাওয়ার লোক আমি নই। সেদিন আমি শেষ না দেখে ফিরতাম না, কিন্তু কিছু করার নেই। আমার ওই ভীতু বন্ধুর জন্য অগত্যা ফিরে আসতে হলো। আপনার বন্ধু কোথায় থাকেন? প্রশ্ন করল ইন্দ্র। কলকাতায়। ওই ঘটনার পর
আর গ্রামে ফিরে আসেনি। ও আরেকটা কথা, ওখানে গিয়ে আমরা একটা ছড়া শুনতে পেয়েছিলাম, কিন্তু ছড়াটা ঠিক কি সেটা আমার মনে নেই। ওটা গুপ্তধনের সংকেত। বলল সৌম্য। হ্যাঁ, আমিও শুনেছি গ্রামের লোকেদের মুখে যত সব আজগুবি গাল গপ্প। এর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। দেখুন, ওই বাড়িতে আজ পর্যন্ত যারা যারা ঢুকেছে তারা নাকি কয়েকদিন পর মারা গেছে শুনেছি, কিন্তু কই, আমার তো কিছু হলো না। চাকর কাশি এসে কফি দিয়ে গেল। কাশির চোখটা বিভৎস রকম ফোলা, মনে হচ্ছে এইমাত্র বক্সিং খেলায় মার খেয়ে এসেছে। কফির ট্রেটা নিঃশব্দে রেখে ও বেরিয়ে গেল। বাইরে তখন সূর্যের লালিমা দিকচক্রবাল থেকে মুছে গেছে। আকাশটা ছাড়া সবই নিকষ কালো দেখাচ্ছে। ইন্দ্ররা যে ঘরে বসে রয়েছে সে ঘরে টিউব জ্বলছিল। অগোছালো নয়, তবে ঘরের সিচুয়েশন দেখে বোঝা যায় ত্রিলোকনাথবাবু ব্যাচেলার মানুষ। চোখে মুখে আভিজাত্য স্পষ্ট, কাঁচা পাকা চুল মেশানো, গোল মাথা, ধবধবে ফর্সা রং, বয়স বড়জোর 50-55। ইন্দ্র ঘরের চারপাশ ভালো করে লক্ষ্য করছে। ইন্দ্র ইন্সপেক্টর রায়কে ত্রিলোকনাথবাবু সিগারেট অফার করলেন। ইন্সপেক্টর রায় সিগারেট খান না। ইন্দ্র ও ত্রিলোকবাবুই সিগারেটে অগ্নি সংযোগ করলেন। সিগারেটটা শেষ করে শেষ দুটো ধোঁয়ার রিং ছেড়ে ইন্দ্র সেটা পরিষ্কার খালি ছাইদানে রাখছে। ঠিক তখনই কাশি মানে চাকরটা ছুটতে ছুটতে এসে ঘরে প্রবেশ করে। বাবু বাবু বাবু, বাইরে বাইরে, ভূত ভূত ভূত। এক মুহূর্ত সময় নষ্ট না করে ত্রিলোকবাবু ছুটে গেলেন। পেছনে গেল ইন্দ্র, সৌম্য ও ইন্সপেক্টর রায়। প্রায় 5 মিনিট খোঁজাখুঁজির পর বাইরে কাউকে দেখতে না পেয়ে সবাই ঘরে ফিরে এলো। কাশি তখনও ভয় কাঁপছে। অস্ফুট স্বরে সে বলল, একটা একটা বিভৎস বিভৎস মুখ আর লোমশ হাত আমার দিকে এগিয়ে আসছিল। কাশিকে জেরা করে কিছু যে জানা যাবে তার অবস্থায় সে ছিল না। অগত্যা ইন্দ্ররা উঠে পড়ল। যাওয়ার আগে ত্রিলোকবাবুকে বারবার করে সাবধান করে দেওয়া হলো একটু সাবধানে থাকার জন্য। ইন্সপেক্টর রায় নিজের ফোন নাম্বার ত্রিলোকবাবুকে দিয়ে বললেন কোনো অসুবিধা হলে ফোন করতে। ত্রিলোকবাবু ফোন নাম্বারটা ডায়েরিতে লিখলেন বটে, কিন্তু তার মুখ দেখে মনে হলো না যে উনি বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন। ওনার বক্তব্যে যা বোঝা গেল, ওনার চাকর কাশি এমনিতেই একটু ভীতু। কি দেখতে কি দেখেছেন কে জানে। জিপে ওঠার সময় সৌম্য একবার হাত ঘড়িটা দেখে নেয়। সময় 7:30। গাড়ি চলছে বেশ আস্তে আস্তে, কারোর মুখে কোনো কথা নেই। তরতর করে ঘটনার চাকা এগিয়ে চলেছে। হঠাৎ ইন্সপেক্টর রায়ের মোবাইল ফোনটা বেজে ওঠে। হ্যালো, হোয়াট? আমরা আসছি। তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। তুমি আমার নম্বর কোথা থেকে পেলে? ঠিক আছে, ঘরে কাউকে ঢুকতে দেবে না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা আসছি, এক্ষুনি আসছি। ততক্ষণে ইন্সপেক্টর রায় গাড়িতে ব্রেক কষেছেন। ফোনটা নামিয়ে বললেন, ত্রিলোক বাবু ইজ নো মোর। কি বলছেন কি ইন্সপেক্টর? ঠিকই বলছি। গাড়ি ব্যাক করতে হবে আর থানায় একটা ফোন করা দরকার। আরও বেশ কিছু পুলিশ লাগবে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য। হাওয়ার গতিতে গাড়ি এসে থামলো ত্রিলোকনাথ বাবুর বাড়ির সামনে। তখনও ব্যাপারটা লোক জানাজানি বেশি হয়নি। দেখা গেল সোফার ওপর ঠেস দিয়ে পড়ে রয়েছেন সৌম্য দর্শন ত্রিলোকবাবু। হাত দুটো পেটের ওপর, ঘাড়টা একদিকে হেলানো। অসহ্য কষ্টে মুখটা বেঁকে চুড়ে গেছে। তীব্র যন্ত্রণায় রক্তবর্ণ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখটা আধ খোলা, দেহে আঘাতের চিহ্ন মাত্র নেই। ইন্দ্র মৃতদেহের ডান হাতটা নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। হাতের তালু যেখানে মৃতদেহের পেটের ওপর স্পর্শ করেছে, সেখানে সাদা ফিকে গুঁড়ো জাতীয় কিছু পড়ে রয়েছে।
খুব সামান্য, কিন্তু সেটা বোঝা যাচ্ছে ত্রিলোকবাবু কালো গ্রাউনের একটা পোশাক পরে রয়েছেন বলে। ইন্দ্র দৃষ্টি স্থির। ও এবার কাশিকে ডাকল। কাশি তখনও ভয় পাত। টিউবলাইটের আলোয় এখন তার মুখটা আরো ভয়ঙ্কর লাগছে। ইন্দ্র শক্ত গলায় প্রশ্ন করল, কাশি ভয় পেও না, আমরা চলে যাওয়ার পরে কি কি ঘটলো আমাকে খুলে বলো। আপনারা চলে যাওয়ার পরে আমি বাবুর কাছে যাই রাতে কি রান্না হবে জানার জন্যে। দেখি উনি রুমে পায়চারি করছিলেন আর কিছু একটা চিন্তা করছিলেন। চিন্তা করলেই বাবু অনেক সিগারেট খান। আমি তখন বিরক্ত না করে চলে আসি। 5 মিনিট বাদে যখন আবার যাই তখন দেখি কি এই অবস্থা। অনেক ডাকার পরেও সাড়া পেলাম না। তারপরে বাবুর টেবিলে ডায়েরিতে আপনার নাম্বার দেখতে পেয়ে আপনাকে আমি ফোন করি। বিশ্বাস করুন, এর থেকে বেশি কিছু আমি জানি না। আমরা চলে যাওয়ার পর ওনার সাথে কেউ দেখা করতে এসেছিলেন? না বাবু, সদর দরজা খোলা ছিল? না, আপনারা যাবার পরে আমি বন্ধ করে দিই। তোমার বাবুর ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা আছে কি? না। ইতিমধ্যে থানার লোকেরা চলে এসেছে। ইন্সপেক্টর রায়ের কথা মতন 2 জন কনস্টেবল কাশিকে থানায় নিয়ে গেল আর ডেড বডিটাকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর ইন্দ্ররা বাড়ি ফিরল। ইন্সপেক্টর রায় ওদের পৌঁছে দিয়ে গেলেন। কিন্তু ভজহরিবাবু কোথায়? একটু পরেই দেখা গেল গুটি গুটি পায়ে উনি আসছেন। উনি বললেন, যা হট পড়েছে, ফাঁকা ফিল্ডটা একটু বসেছিলাম, মানে মানে ওই কি বলে, যাকে বলে সান্ধ্য ভ্রমণ। ইন্দ্র ওনাকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। মুখ খুব গম্ভীর। তবে ত্রিলোকনাথ মুখুজ্জের মৃত্যুর জন্য সৌম্যরও মনে মনে খারাপ লাগছিল। লোকটা বেশ সাহসী। সৌম্য ভজহরিবাবুকে বলেই ফেলল, আপনাদের গ্রামের প্রধান মারা গেছেন। মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়। বলো কি? এতক্ষণ শুনছিলেন শান্তনু দাস রচিত কান্না ভেজা ডাক বাংলোর রাত। এই গল্পের পরবর্তী ও অন্তিম অংশ শুনতে হলে আপনাকে নজর রাখতে হবে আগামী সপ্তাহে SR ক্রিয়েশন ইউটিউব পেজে, ঠিক বিকাল 4টে। নমস্কার।